দর্পণে প্রতিবিম্বিত কাঁটা পর্ব ৯। কেষ্টপুর লোকালের প্রথম শ্রেণীর কামরাটায় দ্বিতীয় কোনো যাত্রী ছিল না। বাসু সাহেব সেই নির্জন কামরায় পকেট থেকে কাল রাত্রে পাওয়া টেলিগ্রামটা আবার বার করে পড়লেন। হ্যাঁ, এই দিনের এই কেষ্টপুর লোকালে কোনো ফার্স্ট ক্লাস কামরায় রায়বাহাদুর ওকে বেলডাঙা আসতে বলেছেন, আশ্বস্ত করেছেন যে স্টেশনে একজন লোক ওকে অ্যাটেন্ড করবে এবং মোহন মঞ্জিলে নিয়ে আসবে। এর বেশি টেলিগ্রামে আর কিছু জানানো হয়নি। বাসু খুশি হতেন সকালের লালগোলা প্যাসেঞ্জারটা ধরতে পারলে, তাহলে দিনে দিনেই অকুস্থলে পৌঁছে যাওয়া যেত, কিছুটা সময় পাওয়া যেত। এ তো মনে হচ্ছে বেলডাঙায় নেমে মোহনপুর যেতে এক প্রহর রাত হয়ে যাবে। বেলডাঙায় ট্রেনটা পৌঁছনোর কথা সন্ধে 7:50, কিন্তু মিনিট 15 লেট করায় 8:05 গাড়িটা এসে থামল বেলডাঙায়। বাসু সাহেব তাঁর গ্ল্যাডস্টোন ব্যাগটা তুলে নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়লেন। অন্যান্য কামরা থেকে 2-4 জন যাত্রী নামল। হুইসেল বাজিয়ে অন্ধকারের মধ্যে ট্রেনটা রওনা দিল গন্তব্যস্থলের দিকে। যারা নেমেছে তারা গেটের দিকে রওনা হয়েছে। মুঠো মুঠো জোনাকি জ্বলছে ঝোপে ঝাড়ে। বাসু সাহেব তাঁর ব্যাগটা ওঠাবার উপক্রম করতেই পাশ থেকে কে যেন বলে উঠল, আপনি তো মোহনপুর যাবেন? প্রৌঢ় একজন মানুষ, পায়ে ক্যাম্বিসের জুতো, গায়ে হাফ শার্ট, বেশ সুন্দর কাঁচা পাকা একজোড়া মোচ আছে। এককালে হয়তো জমিদারির নায়েব ছিল। বাসু সরাসরি জবাব না দিয়ে প্রতিপ্রশ্ন করেন, কেন বলুন তো? না মানে আপনি বাসু সাহেব তো? মোহন মঞ্জিলে যাবেন তো? আমি আপনাকে নিতে এসেছি। আপনার পরিচয়? আগে আমার নাম শ্রীধর গোসাই, আমাকে তুমি বলবেন। রায়বাহাদুরের এস্টেটে কাজ করছি আজ 40 বছর। বুঝলাম, তা আমাকে চিনলে কি করে? আগে ফার্স্ট ক্লাস থেকে আর কেউ তো নামেনি। ওয়েল ডিটেক্টেড। ঠিক আছে, চলো। কুলি করতে হলো না। শ্রীধরই ওর ব্যাগটা উঠিয়ে নিয়ে বাইরে বেরিয়ে এলো। স্টেশনের বাইরে একটা পুরাতন মডেলের কালো শেভরলে দাঁড়িয়েছিল। তার ড্রাইভার সেলাম করে পিছনের পাল্লাটা খুলে দিল। শ্রীধর গোসাই বাসু সাহেবের ব্যাগটা নিয়ে ড্রাইভারের পাশের আসনে বসল। গাড়িটা রওনা দিল। কৃষ্ণপক্ষের রাত্রি। স্টেশন চত্বর পার হবার পর ঘন অন্ধকারাচ্ছন্ন গ্রাম্য পরিবেশে একজোড়া হেডলাইটের আলোয় এঁকে বেঁকে চলল গাড়িটা। কিছুটা পথ এগিয়ে যাবার পরই গতিবেগ কমাতে হলো। পিচমোড়া রাস্তা অতিক্রম করে গাড়িটা এবার খোয়া বাঁধানো গ্রাম্য সড়কে এসে পড়েছে। পিছনে একটা গেরুয়া চালচিত্র রচনা করে এঁকে বেঁকে চলেছে মোহনপুরের দিকে। মাঝে মাঝে 2-4 ঘর মানুষের বাস। বিজলি বাতির লাইন আসেনি, তারা হ্যারিকেন জ্বালিয়ে কাজকর্ম সারছে। অবশেষে একসময় যাত্রা সম্পূর্ণ হলো। দূর থেকে হেডলাইটের আলো পড়তেই ঢালাই লোহার গেটটা খুলে গেল। শেভরলে গাড়িটা এসে থামল পোর্টিকোর নিচে। তৎক্ষণাৎ অন্তরিক্ষ থেকে আবির্ভূত হলো একজন। তার হাতে 5 সেলের বড় টর্চ। মোহনপুরে কিন্তু বিজলিবাতি আছে। ড্রাইভার দৌড়ে এসে পিছনের দরজাটা খুলে দিল। টর্চ বাতিটা বোধ করি লোডশেডিং এমার্জেন্সি বাবদ। টর্চ হাতে লোকটা এগিয়ে এসে যুক্ত করে নমস্কার করে বললে, আসেন স্যার, এদিকে। হাত বাড়িয়ে শ্রীধরের হাত থেকে গ্ল্যাডস্টোন ব্যাগটা গ্রহণ করে গ্র্যান্ড স্টেয়ার্স বেয়ে ওপরে উঠে এলেন ওরা দুজন। শ্রীধর আবার উঠে বসল গাড়িতে। গাড়িটা গ্যারেজের দিকে চলে গেল। ওরা দুজন পাশাপাশি এগিয়ে এলেন বৈঠকখানার দিকে। বাসু আচমকা প্রশ্ন করেন, তোমার নাম তো দশরথ, তাই নয়? দশরথ জানা। লোকটা থমকে থেমে গেল। অবাক হয়ে বললে, আপনি দশরথ দ্বারে চিনেন? আগে না, আমার নাম হরিদাস। আগে দশরথদা আমারে বলি রাখিছিল কলকাতা থেকে
একজন সাহেব আজ রাত 8:30 নাগাদ আসবেন। তাই হুজুর আমি টিব্বাতি হাতে নেইড়ে আছি। আসেন স্যার। বৈঠকখানার ভেজানো পাল্লাটা হাট করে খুলে দিয়ে লোকটা বলে, সাহেব আসি গেছেন। বলে আর দাঁড়ালো না, ব্যাগটা নামিয়ে রেখে নিজের কাজে চলে গেল। ঘরে জোরালো নিয়নবাতি জ্বলছে, ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকজন লোক সেখানে উপস্থিত। বাসু তাদের উপর চোখ বুলিয়ে এক লহমার মধ্যে বুঝে নিলেন এরা জানে না যে তিনি এ সময় আসবেন। সবাই অবাক হয়ে তাঁকে দেখছে। হঠাৎ সে দলের ভেতর একজন প্রৌঢ়া, তাঁর মাথায় কাঁচা পাকা চুলে সিঁদুর চিহ্ন, ঘোমটাটা তুলে দিয়ে এগিয়ে এলেন। যুক্ত করে নমস্কার করে বললেন, আসুন আসুন, ভিতরে এসে বসুন। কলকাতা থেকে আসছেন নিশ্চয়ই? বাসু প্রতি নমস্কার করে বললেন, আগে হ্যাঁ, কেষ্টপুর লোকালে। আপনি নিশ্চয়ই শশীকলা দেবী, তাই নয়? আগে হ্যাঁ তাই, কিন্তু আমি আমার নাম প্রসন্ন কুমার বাসু। আমি যে এই ট্রেনে আসছি তা কি রায়বাহাদুর আপনাকে বলতে ভুলে গেছেন? না না, ভুলে যাবেন কেন, বলেছে, নিশ্চয়ই বলেছে। আমি বোধহয় সে কথা ভুলে বসে আছি। আজকাল আমার কিছুই মনে থাকে না। উনি নিশ্চয়ই আমাকে বলেছিলেন যে আপনি আজ সন্ধ্যায় কেষ্টপুর লোকালে আসবেন। আমি গৃহাভ্যন্তরে যারা আড্ডা মারছিলেন তারা এখনও স্বাভাবিক হতে পারেননি। তাদের দিকে হাত বাড়িয়ে গৃহস্বামিনী বলেন, আপনি তো এদের সবাইকে চেনেন, নতুন করে আর কি পরিচয় দেব? আর ইনি হচ্ছেন মিস্টার প্রসন্ন কুমার বাসু, রায়বাহাদুরের বাল্যবন্ধু। বাসু সাহেব আন্দাজ করেন শশীকলা অনুমান করেছেন আগন্তুক রায়বাহাদুরের বাল্যবন্ধু। এই সময় রানী কালার মুর্শিদাবাদী সিল্কের শাড়ি পরা একটি সুন্দরী যুবতী এগিয়ে এসে বলে, এক্সকিউজ মি স্যার, আপনি কি ব্যারিস্টার পিকে বাসু? বাসু হেসে বলেন, তুমি আমার নাম শুনেছ দেখছি, কিন্তু আমি যে আজ সন্ধ্যায় আসছি সেটা তুমিও জানো না। নাকি তোমাকেও রায়বাহাদুর সে কথা বলে রেখেছিলেন আর তুমি ভুলে বসে আছো? না স্যার, আমাকে তিনি বলেননি। জানা থাকলে আমার ভ্যানিটি ব্যাগে অটোগ্রাফ খাতাখানা নিশ্চয়ই থাকতো। আমার দৃঢ় বিশ্বাস ড্যাডি আমাদের সবাইকে একটা বিরাট সারপ্রাইজ দেবে বলে খবরটা আস্তিনের তলায় লুকিয়ে রেখেছিল। কিন্তু তিনি কোথায়, তোমার ড্যাডি? মেয়েটি জবাব দেবার সুযোগ পেল না। তার আগেই প্যাসেজের দিক থেকে ভেসে এলো একটা ধাতব ঘণ্টার ধ্বনি, ঢং। বাসু চটজলদি নিজের মণিবন্ধের দিকে তাকিয়ে দেখলেন 8:53। ঠিক তখনই বৈঠকখানার ভিতর দিকের দরজাটা খুলে গেল। একজন খিদমতগার, এবারও যদি ওর আন্দাজি ভুল না হয়ে থাকে তাহলে দশরথ জানা, এসে ঘোষণা করল, আসুন আপনারা। খানা। প্রায় 5 সেকেন্ড পরে বাক্যটা শেষ করলো সে, তৈয়ার। ওই 5টা সেকেন্ড দশরথ জানার মুন্ডুটা সিনেমা টেকনিকের পরিভাষায় ডান থেকে বাঁয়ে ধীরে ধীরে প্যান করছিল। বাসু লক্ষ্য করে দেখলেন সকলেই অল্প বেশি উত্তেজিত। শশীকলা বলে ওঠেন, এমনটা তো কখনো হয়নি। বাসু সামনের দিকে ঝুঁকে পড়ে অপরাজিতাকে প্রশ্ন করেন, তোমার মা কি বলতে চাইছেন? কোন জিনিসটা হয়নি? মেয়েটি সপ্রতিভভাবেই জবাবে বলল, আমি জ্ঞান তো কখনো দেখিনি ড্যাডি ডিনারে লেট। কক্ষের উপস্থিত ভদ্রমণ্ডলীর ভিতর থেকে একজন বৃদ্ধ বলে ওঠেন, জয় জগন্নাথ, একদিনে তাহলে রায়বাহাদুর শেষ পর্যন্ত মাত হলেন। বাসু সাহেব তাঁর দিকে ফিরে বললেন, কেন? এর আগে তাকে কোনোদিন মাত করতে পারেননি নাকি মহান্তি মশাই? ভদ্রলোক স্তম্ভিত হয়ে যান। ওই সম্পূর্ণ অপরিচিত সুটেড বুটেড সাহেবটি বোধহয় জীবনে প্রথমবার মোহনপুরে এলো। তা সে হোক না কেন রায়বাহাদুরের বাল্যবন্ধু,
সেক্ষেত্রে লোকটা তাকে এভাবে বেমক্কা মোহান্তি মশাই নামে ডাকে কি করে? মোহান্তি মশাই কিছু বলার আগে ও প্রান্ত থেকে একটি ভদ্রমহিলা, বছর 50 বয়স হবে তাঁর, মাথায় ববকাট চুল, চোখে সোনালি ফ্রেমের চশমা, দশরথকে প্রশ্ন করেন, রায়বাহাদুর কোথায় তুমি জানো? কর্তামশাইকে ঘন্টা 2 আগে ওই পূব দিকের ঘরে, মানে পড়ার ঘরে দেখেছিলাম আগে, তারপর আর তাঁরে দেখিনি। অপরাজিতা প্রশ্ন করে, স্টাডি রুমের দরজাটা কি এখন খোলা নেই? ঘন্টার শব্দ কি ড্যাডি শোনেনি? আগে দরজাটা আবজানো আছে, তবে তা থাকলেও ঘন্টার শব্দ তিনি নিশ্চয়ই শুনেছেন। আমি গিয়ে দেখে আসবো? শশীকলা বলেন, হ্যাঁ নিশ্চয়ই, দেখে এসো তো। আদেশমাত্র দশরথ ঘর ছেড়ে স্টাডি রুমের দিকে এগিয়ে এলো। বাসু সাহেব লক্ষ্য করে দেখলেন সকলেই রুদ্ধশ্বাসে কী যেন একটা অলৌকিক ঘটনার প্রতীক্ষা করছে। তাদের জ্ঞানত এমন দুর্ঘটনা নাকি মোহনমঞ্জিলে কখনো ঘটেনি। নৈশাহারের আহ্বানধ্বনি কাংস নির্ঘোষে প্রচারিত হয়ে গেল, অথচ গৃহকর্তা তার পূর্বে বৈঠকখানে এসে উপস্থিত হয়নি সদল বলে খানা কামরায় যাওয়ার জন্য। বাসু আরও লক্ষ্য করে দেখলেন কক্ষে একজন প্রৌঢ়, আরও একজন যুবতী আর 3 জন অল্পবয়সী যুবক উপস্থিত। এদের মধ্যে অনেককে উনি আন্দাজে চিনতে পারলেন। ইতিমধ্যে দশরথ ফিরে এসেছে। সসম্ভ্রমে বললে, পড়ার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ আছে মা ঠাইরান। ভিতর থেকে বন্ধ? মানে তুমি ধাক্কা দিয়ে দেখলে? দশরথ দুদিকে মাথা নেড়ে ইঙ্গিতে জানালো তার ঘাড়ে একটাই মাথা, তাই সে ডাকাডাকি করেনি, ধাক্কাধাক্কি করেনি। এইমাত্র প্রশ্নটা যে করেছে, বাবরি চুল দেখে বাসু বুঝতে পেরেছেন সে হচ্ছে সঞ্জয় দুগার। এবার সে শশীকলার দিকে ফিরে জানতে চায়, আমি গিয়ে একবার দেখে আসবো পিসিমা? শশীকলা প্রত্যুত্তর করার সুযোগ পেলেন না, কারণ তার আগেই বাসু সাহেব বলে ওঠেন, না সঞ্জয়, তুমি একা নয়, আমরা সবাই একসঙ্গে যাব, আসুন আপনারা। দশরথ তুমি পথ দেখাও। সবাই উত্তরোত্তর স্তম্ভিত হয়ে যাচ্ছে। কী বৃদ্ধ আগন্তুক, যাকে অপরাজিতা ছাড়া আর কেউ চেনে না, অথচ যে একের পর একজনকে নাম ধরে সম্বোধন করছে। বাসু সাহেব ভ্রুক্ষেপ করলেন না। দশরথের পিছু পিছু তিনি রওনা হলেন। দলের বাকি সকলেই নীরবে তার অনুগমন করল। সকলের পিছনে সেই অ্যাংলো ইন্ডিয়ান মহিলা। দলটা এসে থামল স্টাডি রুমের দোরগোড়ায়। বাসু প্রথমে হ্যান্ডেলটা ঘুরিয়ে দেখলেন, সেটা পাক খেলো বটে, কিন্তু দরজা খুলল না। এবার ধীরে ধীরে দরজায় করাঘাত করলেন বাসু। ভিতরে কোনো সারা শব্দ জাগল না। উপায়ান্তরবিহীন হয়ে এবার বেশ জোরে জোরেই দরজায় আঘাত করলেন, তবুও কোনো প্রতিক্রিয়া হলো না। বাসু এবার হাঁটু গেড়ে মার্বেল মেঝেতে বসে চাবির ফুটো দিয়ে ঘরের ভিতরটা একবার দেখলেন। পরমুহূর্তেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে বলে ওঠেন, উপায় নেই, দরজাটা ভেঙে আমাদের ভিতরে যেতে হবে। এ ওর মুখের দিকে তাকায়, কেউ কথা বলে না। আগন্তুক বৃদ্ধের হুকুমটা কিন্তু মেনে নেয় অল্পবয়সী কজন। উপর্যুপরি ধাক্কায় সেগুন কাঠের পাল্লায় অবশেষে চিড় ধরল। পরের ধাক্কাতেই প্রচণ্ড শব্দ করে বর্মাটিকের প্যানেল দরজাটা ভেঙে পড়ল। দরজা নয়, দরজার সঙ্গে সংলগ্ন তালাটা। ফলে কপাটটা খুলে গেল ভিতর দিকে। কেউ ভিতরে ঢুকলো না। ঘরে আলো জ্বলছে, টেবিল ল্যাম্প। চৌকাঠের বাইরে দাঁড়িয়ে সবাই একসঙ্গে যেন বজ্রাহত হয়ে গেল। ঘরের বাঁ দিকের দেওয়াল ঘেঁষে একটা বড় মেহগনি কাঠের সেক্রেটারিয়েট টেবিল, তাতেই জ্বলছিল ওই বাতিটা। দরজার দিকে মুখ করে টেবিলের সামনে চেয়ারে বসে আছেন রায়বাহাদুর। তাঁর মাথাটা একপাশে ঝুলে পড়েছে, শুধু মাথা নয়, শরীরের ঊর্ধ্বাঙ্গের অনেকটা।
ডান হাতটা আলগাভাবে ঝুলছে। সাদা মার্বেলের মেঝের ওপর রক্তের একটা ছোপ। ডান হাতের নিচেই পড়ে আছে রিভলভার। ব্যাখ্যার প্রয়োজন নেই। রায়বাহাদুর অর্গলবদ্ধ কক্ষে নিজের হাতে নিজের জীবনাবসান ঘটিয়েছেন, নিজের রিভলভারে।